কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে কে না চায়। হতে পারে এটা পার্সোনাল লাইফ অর কর্পোরেট লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্রে কমিউনিকেশনে বলা হয়ে থাকে যে যত বেশি কমিউনিকেশনে দক্ষ সে তত বেশি সাকসেসফুল। এবং সেই কমিউনিকেশনের সবচেয়ে বড় যে অংশ সেটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যিনি দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ সোসাইটি ফর লার্নিং অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট, আমাদের সবার ভালো লাগার সবার প্রিয় মানুষ প্রফেসর মইনুদ্দিন চৌধুরী স্যার। চলেন স্যারের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অল টাইম এভার স্মাইলিং ফেস শোভন। ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ইউ সো মাচ স্যার। স্যার কেমন আছেন? হ্যাপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাপি ইভিনিং টু অল পার্টিসিপেন্টস যারা আমাদের সঙ্গে আজকে পার্টিসিপেট করছেন। এই প্যান্ডেমিক টাইমেও পজিটিভ হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইয়েস শোভন, ওয়ান্ডারফুল। সো আজকে যারা the honorable viewers, those who are present with us, those who are connected, আমি বলবো যে আপনারা অলরেডি যে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের টপিক হচ্ছে মাস্টারিং কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। দ্যাট মিনস এটা আমাদের প্রত্যেকের লাইফ, একদম পার্সোনাল লাইফ থেকে শুরু করে কর্পোরেট লাইফ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেখানেই সফল হতে চাই, আমরা যদি সাকসেসফুল হতে চাই, আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবং কমিউনিকেশনের সাথে অনেক বড় একটি অংশ হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতেই কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর মইনুদ্দিন চৌধুরী স্যার। এবং স্যারের কাছে আপনাদের যত রকম কোয়েশ্চেন আছে অ্যাবাউট কমিউনিকেশন, প্রেজেন্টেশন এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন। তো স্যার আমার খুব ভালো লাগছে স্যার, অনেক কষ্ট করে আপনার একটা শিডিউল ম্যানেজ করতে হয়েছে আমাকে। এবং আমি আজকে খুবই ডিলাইটেড এবং আমি জানি যারা দোজ হু আর ভিউয়ার্স টুডে আজকে ওনারা অনেক বেশি এনলাইটেন্ড হবেন অ্যাবাউট কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন এবং হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্পেশালি। তো স্যার আমার আসলে অনেকগুলো কোয়েশ্চেন আছে অ্যাবাউট কমিউনিকেশন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। তো শুরু করছি স্যার। আমরা প্রত্যেকেই কমিউনিকেশন নিয়ে কথা বলি, আমরা সবাই জানি যে কমিউনিকেশনে ভালো হতে হবে, কমিউনিকেশন দক্ষতা ভালো হলেই তুমি জীবনে সাকসেসফুল হবে। আবার এরকম কিছু কম্পারিজনও শুনি যে আমরা আমাদের থেকে অন্যান্যরা কমিউনিকেশন এগিয়ে তাই বলে ওরা বেশি সাকসেসফুল। স্যার আসলে আপনার কাছে কমিউনিকেশন, হাউ ডু ইউ ডিফাইন কমিউনিকেশন, এটা স্যার আমাদের একটু জানার আগ্রহ। স্যার আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন আমাদের। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ফার্স্ট থিং ফার্স্ট, আমি না কোনো কিছু ডিফাইন করার আগে ওই এটার যে ভূতপতিগত শব্দ বা ইটিমোলজি খোঁজার চেষ্টা করি। যেমন ধরো কমিউনিকেশন শব্দটার যদি আমরা রুটে যাই, ইংরেজি শব্দ কমিউনিকেশনের রুটে দেখা গেছে যে দুটো ল্যাটিন শব্দ কমিউনিস অ্যান্ড কমিউনিকেয়ার। আর যেহেতু সাইফুরসে ইংরেজি নিয়ে কাজ করে এবং ইংরেজি নিয়ে তারা সবাইকে এনলাইটেন করে, এটা আমাদের জন্য একটা লার্নিং হবে যে কমিউনিস একটা নাউন শব্দ ল্যাটিন ভাষায়, যার মানে হচ্ছে কমন, সাধারণ, সবার জন্য উন্মুক্ত এমন কোনো কিছু। আর কমিউনিকেয়ার হচ্ছে শেয়ার করা, এটা ভার্ব, মানে হচ্ছে শেয়ার করা। এই যে একজন একজনকে অংশগ্রহণমূলকভাবে একজন একজনকে যেটা ভাগাভাগি করে নেওয়ার যে বিষয়টা। সো দুটো শব্দকে যদি একসাথে করি তাহলে এরকম দাঁড়ায় যে কমন কোনো জিনিস শেয়ার করাই হচ্ছে আসলে কমিউনিকেশন। এখন শেয়ারটা তুমি কখন করবা? যখন একজন আরেকজনকে উন্মুক্ত না করে দেয় তখন পর্যন্ত আর কেউ শেয়ার করা যায় না। যেমন আজকে তুমি আমাকে ইনভাইট করেছো অ্যাজ এ গেস্ট, এখন আমি সেটা অ্যাকসেপ্ট করেছি, দেন কমিউনিকেশন হ্যাজ বিন এস্টাবলিশড। তারপর তুমি যখন আমাকে এখন একের পর এক প্রশ্ন করছো, আস্তে আস্তে তুমি যা জানতে চাচ্ছ বা আমাদের সম্মানিত দর্শকরা অথবা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তারা কি কি জানতে যাচ্ছেন সেটা আস্তে আস্তে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে। তো এই যে শেয়ারিং করার ভেতর দিয়ে কিন্তু কমন একটা গ্রাউন্ড। আজকের কমন টপিক কি? কমন টপিক হচ্ছে কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা এর বাইরে অন্য কথা বললে দর্শকরা বা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন তারাও বিভ্রান্তিতে পড়বেন, আর যাদেরকে আমরা বোঝাচ্ছি তারাও কিন্তু একটা ভুল পথে পরিচালিত হবে না, আমরাও অনেকটা বিভ্রান্তির মতো একটা পরিস্থিতির ভিতর দিয়ে চলে যাব। এই যে কমন জায়গাটা, আজকের টপিকটাই হচ্ছে আমাদের কমন। এটা কি আবর্তে আমরা আস্তে 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 আমাদেরকে আমাদের যে আলোচনাগুলো সেটা ধীরে ধীরে উন্মোচন করব। তো সুতরাং মূল কথা হচ্ছে কোনো কমন জিনিসকে শেয়ার করা রিলেশনশিপের মাধ্যমে। সেটা আইডিয়া হতে পারে, এটা মেসেজ হতে পারে, এটা কোনো কনসেপ্ট হতে পারে। বলা হয়ে থাকে, ডেফিনেশনে বলা হয়ে থাকে যে তোমার মেসেজ, এনি মেসেজ, কোনো বার্তা যখন আমরা সাধারণভাবে শেয়ার করি সেটা হচ্ছে কমিউনিকেশন। এবং এই প্রসেসের ভিতর তিনটি উপাদান আছে। যেমন একটি উপাদান হচ্ছে যে
এটা বিটুইন টু অর মোর পিপল এই কমিউনিকেশনটা সংগঠিত হয়, মানে ইট টেক্স প্লেস বিটুইন টু অর মোর পিপল। যেমন এখন তুমি আমি এটা শেয়ার করছি, কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আবার অনেক মানুষ এখানে এই জিনিসটা শেয়ার করতে পারছে। এটা হচ্ছে একটা এলিমেন্ট। তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা একটা প্রসেস, ইটস এ প্রসেস। এটা একটা প্রসেসের ভেতর দিয়ে যাবে, তুমি আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, আবার আমার কোনো প্রশ্ন থাকলে সেটা তোমাকে আমি উত্তর দিব। এইভাবে এই প্রসেসের ভেতর দিয়ে আমরা দুই বা ততোধিক মানুষের ভেতরে যে শেয়ারিংটা হবে, এটাকে আমরা বলছি আসলে কমিউনিকেশন এজ এ প্রসেস, যে আমরা আসলে শেয়ার করছি কি কমন জিনিস, আইডিয়া, বার্তা ইত্যাদি বিষয়, এবং এটা দুই বা ততোধিক মানুষের ভেতরে এটা আস্তে আস্তে ব্যক্তি পাবে বা এটার পরিধি বিস্তার করবে। এই হচ্ছে মোটামুটি আসলে কমিউনিকেশনের বিষয়টা, যেটা আমাদের কথা আলোচনার ভেতর দিয়েই কিন্তু এখন আমরা উই অল আর কমিউনিকেটেড। আমরা এখন দুইজনের কমিউনিকেটেড নাই, এটা এখন আমাদের কাছ থেকে 5 লক্ষ যেখানে সাবস্ক্রাইবার্স আছে সবাই কিন্তু যারাই এখন জয়েন করবে তারাই এখন এই ততোধিক মানুষের আওতায় পড়ে যাবে কমিউনিকেশনের ভিতরে, মানে যোগাযোগ স্থাপিত হলো। স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই মানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এবং হচ্ছে আপনার ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে প্রচুর কথা বলি। There is much talk about strategic communication এবং হচ্ছে effective communication. So what is strategic communication and or effective communication to you, sir? এটা যদি একটু এক্সপ্লেইন করতেন যে effective communication অথবা strategic communication বিষয়টা কি, স্যার? ইয়েস, একদম সোজা করে যদি বলা হয়, আমরা যখন আসলে কমিউনিকেশন করি কোনো রকমের উদ্দেশ্য ছাড়া, একটা স্বাভাবিক একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, তুমি কোন একটা বিয়ের পার্টিতে গিয়েছো, ইউ হ্যাভ মেট সামওয়ান অ্যান্ড আউট অফ ইউর সোশ্যাল স্কিল তুমি বলছো হ্যালো আসসালামু আলাইকুম আমি শোভন। উনি হয়তো আউট অফ সোশ্যাল স্কিলস ইন রিটার্ন তোমাকে বলছে যে ইয়েস নাইস টু মিট ইউ, আমি অমুক, তারপরে দুজনের ভিজিটিং কার্ড বিনিময় করল। তো এই জায়গাটুকু হচ্ছে একেবারেই শুধুমাত্র যোগাযোগ, এখানে কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কৌশল নেই, কিছু নেই। কিন্তু এই যে আজকে তুমি আমি আলোচনা করছি অনলাইনে লাইভে, আমাদের কিন্তু একটা গোল বা অবজেক্টিভ আছে, একটা পারপাস আছে। পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে আমরা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হবে এবং আমরা যাদেরকে দিতে চাই একটা টপিক, সেই টপিকটা হচ্ছে কমিউনিকেশন, মাস্টারিং কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। এই বিষয়টা বোঝানোর উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের গোলটা, অবজেক্টিভটা হচ্ছে মাস্টারিং কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। এই যে গোলটা সেট করে এটাকে আমরা সামনে রেখে যে আলোচনা করছি, এটা কিন্তু আর এখন নর্মাল কমিউনিকেশনের ভেতর না। এটা আমাদের আসলে স্ট্র্যাটেজিক বা এটাকে ইফেক্টিভ করার জন্য আমরা একটা মেজার করে হয়তো দেখবো পরবর্তী সময়ে এটা কতটুকু ইফেক্টিভ হয়েছে বেসড অন দ্য রেসপন্সেস কামিং ফ্রম পিপল অর পার্টিসিপেন্টস। তো সোজা কথা যদি বলি, রেজাল্ট ওরিয়েন্টেড বা গোল ওরিয়েন্টেড, তারপরে গোল ড্রিভেন যে কমিউনিকেশন একটা পারপাস সেট করা থাকে এবং সেই কৌশল অনুযায়ী যখন কেউ কমিউনিকেট করে, এটা কি আসলে বলা হয় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা ইফেক্টিভ কমিউনিকেশন। কারণ পারপাস কি, এমনিতে মানুষ যখন কথা বলছে সারাদিন, আমরা তো আসলে দ্য মোমেন্ট উই গো টু বেড, when we sleep, the moment we get up from bed and all the time, আমাদের কিন্তু দুই রকমের কমিউনিকেশন ঘটে, এটা তুমি জানো। একটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল, সেটা ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল কোনটা? ওয়ান টু ওয়ান, ওয়ান টু অ্যানাদার, অর্থাৎ একজন মানুষের সঙ্গে আরো বা ততোধিক মানুষের যেটা। আর ইন্ট্রা হচ্ছে এই যে মনের ভেতর সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে যে আমরা কন্টিনিউয়াসলি কমিউনিকেট করে যাচ্ছি, টু বি অর নট টু বি, হবে কি হবে না, কি হচ্ছে কি করছি, এই যে ভেতরে যে কথাবার্তা হচ্ছে আমাদের ভেতরে, আমাদের নিজের সাথে আরেকটি অস্তিত্বের সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলছে, মঈনের সাথে কথা বলছে, এই যে ভেতরের যার সত্তার সঙ্গে যে আমি কথা বলছি, এটা কিন্তু ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। কিন্তু যখনই কমিউনিকেশনটা একটা গোল ড্রিভেন হয়ে যাবে, কোন একটা পারপাস সেট হবে, এটা অর্জন করার উদ্দেশ্যে কোনো কমিউনিকেশন হবে, এটা কি আসলে স্ট্র্যাটেজিক কৌশলগত কমিউনিকেশন বা ফলপ্রসূ কমিউনিকেশন হিসাবে ডিফাইন করা হয়। এখন কতটা ফলপ্রসূ হবে বা ইফেক্টিভ হবে, ইফেক্টিভনেসটা যাচাই করতে হবে আসলে, পরে দেখা যাবে। কারণ কোনো কমিউনিকেশনকেই বলা হয় থাকে যে পারফেক্ট বলে কোনো কমিউনিকেশন নেই, দেয়ার ইজ অলওয়েজ এ গ্যাপ।
হয়তো এটা সাবজেক্টিভ, তোমার কাছে যেটা পারফেক্ট হয়তো আরেকজনের কাছে কিছুটা হলো ডিফেক্টিভ। তো এরকম সমস্যা নিয়ে এটা চলমান যে ইটস স্ট্র্যাটেজিক অর তোমার এফেক্টিভ কমিউনিকেশন। স্যার, আমরা কমিউনিকেশন নিয়ে অনেক কথা বলছি এবং আমরা জানি যে প্রত্যেক মানুষ টু সাম এক্সটেন্ট প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে কমিউনিকেট করে, হয় আমি করছি আমার ফ্যামিলি মেম্বারের সাথে বা বসের সাথে। অল দ্য টাইম। সো আমরা আমরা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কমিউনিকেট করি। কারেক্ট। এমনিতে মানে আমরা যদি স্যার ওভারঅল একটা মানুষকে যদি বলি যে হি ইজ এ গুড কমিউনিকেটর, যদি মনে করি যে দ্যাট পারসন ইজ এ গুড কমিউনিকেটর, কি কি গুণ দেখলে বা কি কি কোয়ালিটি একটা মানুষের মধ্যে দেখলে আমরা বুঝবো তার মানে কথাবার্তায়, চলনে অথবা তার অ্যাপ্রোচিং এর মাধ্যমে কি ধরনের চেঞ্জেস গুলো বা কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে হি ইজ এ গুড কমিউনিকেটর? এই জিনিসগুলো যদি স্যার আমাদেরকে একটু মানে আইডেন্টিফাই করে দিতেন আমাদের। ইয়েস ইয়েস, আমি কমিউনিকেশন কর্পোরেটে এবং বিশ্ববিদ্যালয়ে গত 25 বছর পড়াচ্ছি বিভিন্ন ফোরামে। তো আমি দেখেছি যে কমিউনিকেশনের আসলে যদি একজন ভালো কমিউনিকেশন মানে কমিউনিকেটর অথবা একটা গুড কমিউনিকেশনের যদি এলিমেন্ট খোঁজা হয় যে কি কি জিনিস থাকলে এটা একটা ভালো কমিউনিকেশন হবে, অথবা কি কি গুণাবলী থাকলে হি অর শি ইজ এ গুড কমিউনিকেটর। অফকোর্স আই ডিসক্লেম দি টার্ম পারফেক্ট কমিউনিকেটর, কারণ আমি আগে বলে নিয়েছি যে পারফেক্ট বলে কোনো কিছু নেই, দের ইজ অলওয়েজ এ গ্যাপ। কিন্তু গুড কমিউনিকেটর বা একটা স্ট্যান্ডার্ডে রাখা যাবে যে সে এই তিনটা এলিমেন্ট বা দুটো এলিমেন্ট বা এই বা কম্বিনেশনে ফিউশন করে সর্বোচ্চ ম্যাক্সিমাইজ করেছে তার প্রয়োগের ক্ষেত্রে। প্রথমে আমরা জেনে নিই আসলে যখন আমরা কমিউনিকেট করি তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একজন কমিউনিকেটরের জন্য বা কমিউনিকেশন স্টাইলটাকে গুড করার জন্য। ফর এক্সাম্পল, নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন ফান্ডামেন্টালস, নলেজ অ্যাবাউট কমিউনিকেশন ফান্ডামেন্টালস, অর্থাৎ কমিউনিকেশন সম্পর্কে একটি সাধারণ এসেনশিয়াল নলেজ কিন্তু একজন মানুষের থাকা লাগে। যেমন ধরো যে কমিউনিকেশন একটা প্রসেস, এটা দুই বা ততোধিক মানুষের ভিতরে হয় এবং একটি কমন গ্রাউন্ড থাকে দুই পক্ষ বা ততোধিক পক্ষ মিলে। তারপর রেজাল্ট যদি আমরা সার্চ করি তাহলে এটা এফেক্টিভ কমিউনিকেশন হবে। তারপর এখানে দুটো পক্ষ থাকে, একজনকে বলা হয় সেন্ডার, আরেকজনকে বলা হয় তোমার রিসিভার। একজন মানুষ দুইটা রোলই প্লে করে, একবার সে রিসিভার আবার সে সেন্ডার। তুমিও ইউ আর প্লেইং বোথ রোল, আই এম প্লেইং বোথ রোল। এখানে যারা আছেন তারা সবাই কিন্তু এই দুইটা রোল প্লে করেন, সেন্ডার এবং রিসিভার। তারপরে এনকোড করার ব্যাপার আছে, যিনি কমিউনিকেট করছেন উনি কিভাবে মেসেজটা সাজিয়ে গুছিয়ে লিখছেন এবং পড়ার সময় যিনি রিসিভ করবেন তার কথা মাথায় রেখে লিখছেন কিনা, এই মেসেজটা তৈরি করছেন কিনা, তারপরে কোন চ্যানেলে যাবে। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই সেন্ডার রিসিভারের দায়িত্ব আছে, এই যে এই বিষয়গুলোকে আমরা বলি কমিউনিকেশন ফান্ডামেন্টালস বা এসেনশিয়ালস অ্যাবাউট কমিউনিকেশন। অর্থাৎ যোগাযোগ চালানোর জন্য, যোগাযোগ কন্টিনিউ করার জন্য এই ফান্ডামেন্টালস গুলো জানতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে ফান্ডামেন্টালস অথবা ফান্ডামেন্টাল নলেজ অফ কমিউনিকেশন, একদম বেসিক এসেনশিয়ালস জানতে হবে। যে কতগুলো টার্মিনোলজি আমি ব্যবহার করলাম, এটার ব্যাপারে একজন মানুষের সতর্ক হতে হবে। উনি যে সাবজেক্টের, আসলে খুব কঠিন বিষয় না, কয়েকবার দেখলেই বোঝা যাবে। এই যে সেন্ডার রিসিভার বলছি, এটা কিন্তু এখন ইরেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট সবাই কিন্তু বুঝে যাচ্ছে। কিন্তু বাংলারও যে যিনি বাংলার ব্যাকগ্রাউন্ডে, ইসলামের ইতিহাসের ব্যাকগ্রাউন্ডে, উনি কিন্তু বুঝে যাচ্ছে আসলে সেন্ডারটা কি বা রিসিভারটা কি। তো এই যে ফান্ডামেন্টালস বিষয়গুলো কমিউনিকেশন সম্পর্কে জানা লাগে। দ্বিতীয়টা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ধরো এখন যদি এটা ইংরেজি হয় তাহলে অবশ্যই এই যে সাইফোর্স যে ইংলিশ নিয়ে কাজ করছে সেই ইংলিশটা হবে, ল্যাঙ্গুয়েজ হবে একটা গুরুত্বপূর্ণ। মনে হয় থাকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কারণ মিডিয়াম, কারণ এই ভাষাটা দিয়েই তো তুমি প্রকাশ করবে। যে আমরা কথা বলছি, বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলছি, এবং আরো ভাষা আছে, আমরা এটাকে বলি নন ভার্বাল স্কিল, যেটা 93% ম্যাটার করে। আমরা যখন বলছি, আমরা যখন হাসছি, হাসার সাথে আসলে আমি যা বলছি সেটার সংশ্লিষ্টতা আছে কি। তার মানে আমাদের ওয়ার্ডস থেকেও বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট যেভাবে অ্যাপ্রোচ করছি, আমরা কথা বলছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি। প্রফেসর মেহরাবিয়ান বলছেন যে কমিউনিকেশন, আপনার কথার প্রতি এত বেশি ইন্টারেস্টেড হচ্ছে, আজকে কিন্তু অনেক কোশ্চেন আছে রিলেটেড, মানে আমরা যত কথা বলছি তত ডেপথে চলে যাচ্ছি। এক্স্যাক্টলি। এবার আমি দ্বিতীয় নাম্বারটা বলি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হলো তোমার ভার্বাল, নন ভার্বাল। তাহলে ল্যাঙ্গুয়েজ, ফান্ডামেন্টালস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজের আবার দুইটা সাব সেক্টর আছে, ভার্বাল, নন ভার্বাল। আর 3 নাম্বারটা হচ্ছে আমরা যেটাকে বলি
প্রোডাক্টিভ হিউম্যান ইমোশন। আমি যখন কথাটা বলছি বা আমি যখন কমিউনিকেট করছি, আমি যেটা প্রকাশ করছি, এটার সাথে আমার ভিতরের যে ইমোশনটা এটা ব্লেন্ডেড হচ্ছে কিনা। সুতরাং সামারি করলে এই তিনটা জিনিস যিনি ব্যবহার করতে পারবেন সঠিকভাবে, কমিউনিকেশনের বিভিন্ন ফান্ডামেন্টালস গুলো ব্যবহার করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ভার্বাল এবং নন ভার্বাল দুটোই, এবং ওনার যে আবেগটা, ইমোশনটা, এই তিনটাকে ব্লেন্ড করে যিনি ভালো কমিউনিকেট করার এফোর্ট দিবেন, উনি ভালো কমিউনিকেটর, ওনারই ভালো কমিউনিকেশন স্টাইল। স্যার কমপ্লিটলি ডিফারেন্ট আইডিয়া। আমরা তো তাহলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলি, কিন্তু Right. তাহলে এখানে আমি তিনটা বিষয়ের কথা আপনি উল্লেখ করছেন। একটা হচ্ছে আমাদের Fundamental ল্যাঙ্গুয়েজেবিলিটি কথা থাকতে হবে, অবশ্যই, নাম্বার টু language is হচ্ছে of course ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা, একটা হচ্ছে আমাদের verbal, whatever we non-verbal. say ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল, যেটা বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে হাসছি বা কিভাবে Exactly. অ্যাপ্রোচ করছি। নাম্বার থ্রি সেটা হচ্ছে যে এটার সাথে ইমোশনটাকে রিলেট করে দেওয়া। Exactly. ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং স্যার। তো স্যার আমার আসলে এই যে একটু বললেন যে ইমোশনটাকে রিলেট করা, আজকে টপিকটা কিন্তু ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা দেখছেন, এটা একটা লাইফ চেঞ্জিং শো, বিকজ ইটস অল অ্যাবাউট আস, মানে ইটস অল অ্যাবাউট আওয়ার ইনসাইট। আমরা এজ এ পার্সন আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করব। Yes. শুধুমাত্র কথা বলতে পারাটা, কাউকে কোনো একটা মেসেজ দিতে পারাই যে ইমোশন মানে কমিউনিকেশন না, Right. এটার সাথে আরো অনেকগুলো সাটল ইস্যুস রিলেটেড, এবং সেইগুলোকে যখন আমরা ইনকর্পোরেট করতে পারি, আমরা যখন রিলেট করতে পারি, তখনই উই বিকাম সাকসেসফুল এবং উই বিকাম সাকসেসফুল কমিউনিকেটর। এবং এই কথাটাই কিন্তু স্যার বলছিলেন। সো আমাদের স্যার আপনার কথা প্রসঙ্গে একটা জিনিস নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে আমরা যদি ভার্বাল এবং নন ভার্বাল, আমরা নন ভার্বাল বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেহেতু আজকের টপিক হচ্ছে কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো স্যার ইমোশনাল ইন্টেলিজেন্স এই বিষয়টা কি, এটা যদি আমরা একটু মানে অডিয়েন্সকে বা আপনি আমাকেও যদি একটু এনলাইটেন করতেন বা এটা একটু এক্সপ্লেইন করে বুঝিয়ে দিতেন, হোয়াট ইজ ইমোশনাল অবশ্যই। ইন্টেলিজেন্স। ইয়েস, ইয়েস। ইমোশনাল ইন্টেলিজেন্সের একটু পেছনের ব্যাকগ্রাউন্ড একটু ছোট করে স্বাভাবিকভাবে বলি, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশে এ পর্যন্ত খুব কম মানুষই আসলে এটাকে ক্যাম্পেইন করেছে। আমি এটা ক্যাম্পেইন করতে পেরেছি সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে। পাশাপাশি থ্রাইভিং স্কিলস বলে একটি টেকনিক্যাল অর্গানাইজেশন আছে, তাদের কোলাবোরেশনে আমরা অলরেডি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা সার্টিফিকেশন কোর্স প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথম গ্লোবাল স্ট্যান্ডার্ড চালু করেছি। এর উদ্দেশ্য একটাই যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স এই মুহূর্তে অ্যারাউন্ড দ্য গ্লোব ইজ দ্য মোস্ট ডিমান্ডিং একটা লার্নিং ইস্যু। কারণ হচ্ছে উইথ দি ইনসেপশন অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন চতুর্থ শিল্প বিপ্লব আমাদের মাথায় আসা শুরু করে এবং এর হাওয়া বইতে শুরু করে সারা পৃথিবীতে বৈশ্বিক পর্যায়ে, তখন কিন্তু মানুষের একটা চিন্তা হয়ে গেল যে একটা পর্যায়ে মেশিন উইল টেক ওভার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল এমার্জ, and if artificial intelligence emerges, how we control the directions, the movements of artificial intelligence? কারণ হচ্ছে তুমি জানো এবং যারা দর্শকরা দেখছেন তারা সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফর এক্সাম্পল আমরা যে সোফিয়া নামের একটি রোবট এনেছিলাম কত বিলিয়ন ডলার খরচ করে, কিন্তু দেখা গেছে তার ভিতরে যে সৃজনশীলতা বা যে মানবিক গুণাবলী এগুলো অনুপস্থিত। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যে ব্রেনটা তৈরি করেছেন, এই 3 পাউন্ডের একটা ব্রেন বলে, এই ব্রেনের ভিতরে আসলে মাল্টি বিলিয়ন ডলারের এলিমেন্টস, ট্রিলিয়নস নতুন নিউরন সৃষ্টি হচ্ছে। এবং আল্লাহ পাকের এই শক্তিশালী একটা ব্রেন, এটা আসলে প্রতিস্থাপিত করে কোনো মেশিন কিছু করতে পারবে না। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে আমরা যখন মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাব, একটা পর্যায়ে আমাদের অনেক অনুভূতিগুলো অলস হয়ে যাবে। একটা পর্যায়ে আমরা হয়তো যে ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা থিঙ্কিং আউটসাইড দ্য বক্স বা ক্রিয়েটিভিটি, এটা হারিয়ে ফেলব। এখন সমাধান একটা পর্যায়ে অনেক মানুষ গবেষণা করতে করতে, এটা ধরো আরো আগেই অনেকেই গবেষণা করেছেন, চার্লস ডারউইন থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার 80-র দশকে আমেরিকান দুজন সাইকোলজিস্ট পিটার সালোভে, জন মেয়ার, ওনারা এখন ইয়েল ইউনিভার্সিটিতে ওনারা ইমোশনাল ইন্টেলিজেন্স একটা স্কুল দিয়েছেন। এবং ওনারা প্রথম এটা ওনাদের একটা একাডেমিক থিওরিতে প্রথম এটা প্রকাশ করেন যে একসময় এটাকে সোশ্যাল ইন্টেলিজেন্স বলা হতো। ক্রিস গার্ডনার নামে একজন ভদ্রলোক, হাওয়ার্ড গার্ডনার, শিক্ষাবিদ, এডুকেশনালিস্ট, উনি এটাকে নাম দিয়েছিলেন অ্যাকচুয়ালি সোশ্যাল ইন্টেলিজেন্স।
কিন্তু ওনারা পরে গবেষণা করে দেখিয়েছেন যে এটার উদ্ভব বা ট্রিগারটা হচ্ছে ইমোশন। এই যে আবেগীয় বুদ্ধিমত্তা, এই কারণে আবেগ থেকে যেহেতু এটার উদ্ভব, এই কারণে এটাকে ওনারা বলছেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো 19 দশকে ড্যানিয়েল গোলম্যান নামে একজন ভদ্রলোক, উনি 1996-এ সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ। এই বইটা লেখার পরে সারা পৃথিবীতে একটি আলোড়ন তৈরি হয় যে কেন আইকিউ চেয়ে বেশি ম্যাটার করতে পারে, উনি প্রমাণ করেছেন। এখন আসি ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, একটু তথ্য আলোচনা, কিন্তু আমি সবার জন্য সহজ করে বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের মানুষের ব্রেন, যে বললাম $multi-billion যে ব্রেনটা, এই ব্রেনের দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে ইমোশনাল ব্রেন, আরেকটি হচ্ছে লজিক্যাল ব্রেন। তো আমরা আমাদের যে ফিফথ সেন্সর অর্গান আছে, দেখা, আমরা যেটা বলি শোনা, সবকিছু মিলে যে 5টি অর্গান আছে, এই 5টি অর্গানের মাধ্যমে আমরা যখন কোনো মেসেজ আমাদের ব্রেনে যায়, প্রথম মেসেজটা যায় এই ইমোশনাল ব্রেনে। এবং মজার ব্যাপার হচ্ছে ইমোশনাল ব্রেনে এমন কিছু ইমোশন স্টোর করা আছে বাই ডিফল্ট, এটা কিন্তু খুব মজার, ইন্টারেস্টিং। এখানে ফিয়ারফুল কতগুলো ইমোশন আছে, এংজাইটি, ওয়ারি, ফ্রাস্ট্রেশন, তারপরে ফিয়ার, এই যে এই ভীতিমূলক যে বিষয়গুলো আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, লজিক্যাল ব্রেন, ইমোশনাল ব্রেন ভার্সেস লজিক্যাল ব্রেন। থ্যাংক ইউ শোভন, ওয়ান্ডারফুল, লার্নিং ভালো হচ্ছে। এবং আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু প্রশ্ন ইচ্ছে করলে রাখতে পারেন, পরে শোভন আমি ভিউয়ারদেরকে রিকোয়েস্ট বলবো যে আপনাদের মানে আপনারা আজকে হয়তো অনেকেই, স্যার আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যতটা না মানে কথাবার্তা লার্নিং এ সচেতন, হয়তো আমরা ফিল করি যে কথা বলতে পারাটাই হচ্ছে হয়তো কমিউনিকেশন, কিন্তু এই কমিউনিকেশনের যে আসলে একটা অনেক বড় অংশ, মানে এটা বলা হয়ে থাকে, স্যার একটু আগে বলছিলেন যে 10% শুধু ওয়ার্ডস আমরা যেগুলো বলি, 90% কিন্তু ডিপেন্ড করছে বাকি অন্যান্য বিষয়, আপনি কি পড়লেন, আপনি কিভাবে কথা বললেন, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড এর অ্যাকসেপ্টেড একটা ওয়ার্ড, যে যারা যারা যত বেশি কমিউনিকেশনে দক্ষ এবং তারাই কিন্তু তত বেশি সফল। এবং দেখবেন আপনি ওয়ার্ল্ডের 90% যারা হচ্ছে লিডিং পজিশন গুলোতে আছে, ওনারা কিন্তু আসলেই কমিউনিকেশনে মানে দে মাস্টার্ড দ্য আর্টস অফ কমিউনিকেশন এন্ড অল। তো আজকে আমি বলবো যে আপনাদের কমিউনিকেশন নিয়ে, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যার যত রকম কোয়েশ্চেন আছে, আজকে একটা গ্রেট অপরচুনিটি টু হ্যাভ প্রফেসর মইনুদ্দিন স্যার amongst us. দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, আপনারা সেটাকে গ্র্যাব করেন এবং সেই সুযোগটা কাজে লাগান। আপনারা যত রকম কোয়েশ্চেন আছে ইউ ক্যান ask us in our comment box. ওকে, সো স্যার যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন ইমোশনাল ব্রেন, ওইটার সাথে একটু সংযুক্ত করি যে ওয়ার্ল্ডের যত ডেপথে যাচ্ছি আমি আসলে হারিয়ে যাচ্ছি স্যার আপনার কথা। না, আবার আসবো এটাতে, এটা থাকুক ইমোশনাল ব্রেন আর লজিক্যাল ব্রেন। ওয়ার্ল্ডের যে তুমি বলা সাকসেসফুল পিপলদের একটা বড় গুণ হচ্ছে কমিউনিকেশন। ওয়ারেন বুফেটের নাম সবাই শুনেছে, তো সেই ওয়ারেন বুফেট কিন্তু একটা কথা বলছে, সে বলছে তার ব্যক্তিগতভাবে যে আমি আমার বেস্ট ইনভেস্টমেন্ট করেছি কমিউনিকেশন স্কিল শেখার ক্ষেত্রে। এত বড় একটা লোক, যিনি ইনভেস্ট করেছেন পাবলিক স্পিকিং শেখার জন্য, কমিউনিকেশন শেখার জন্য টাকা দিয়ে শিখেছেন, আই মিন ইট। এবং এটা যদি গুগল সার্চ করো তার এই কোটেশনটা পাওয়া যায়। উনি বলছেন যে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট আই হ্যাভ এভার মেড ওয়াজ ইন লার্নিং কমিউনিকেশন। সো ইউ আর ভেরি কারেক্ট। সো কামিং ব্যাক টু মাই টপিক, আমি যেটা বলছিলাম, তো আমাদের এই যে আমরা যে কোনো মেসেজ ব্রেনে প্রথমে যায়, তার চোখের মাধ্যমে, দেখার মাধ্যমে হোক, শোনার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে হোক, বা টেস্ট করার ভিতর দিয়ে হোক, প্রথম যে জায়গাটায় যায় সেটা হচ্ছে ইমোশনাল ব্রেনে। এবং ইমোশনাল ব্রেনে অ্যামিগডালা বলে ছোট ছোট বাদামের মতো, অ্যামিগডালা গ্রিক শব্দ, তো বাদামের মতো এরকম দুটো ফিজিক্যাল স্ট্রাকচার আছে, ওইখানে ইমোশন গুলো জমা থাকে নিউরনের ভেতর। তো আমরা যদি আমরা যদি কোনো কিছু দেখার সাথে সাথে ওই ইমোশনাল ব্রেন থেকে কোনো কিছু রিয়্যাক্ট করি, প্রতিক্রিয়া করি, তাহলে সম্ভাবনা খুব বেশি এটা একটা ডিজাস্টার হওয়ার জন্য। আচ্ছা, ধরো আমি রেগে গেছি কোনো কারণে, এবং রাগারও হয় স্যার, দেখা গেল যে রেগে গেলাম, কথা প্রসঙ্গে আমরা প্রায় রেগে যাই। রেগে গেছি এবং রাগার যৌক্তিক কারণও আছে, রেগে গেছি, রাগার যৌক্তিক কারণ আছে। ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ইমোশনের কোনো নেগেটিভ, পজিটিভ, গুড, ব্যাড বলে কোনো ডেফিনেশন দিচ্ছে না, বলছে এই ইমোশন গুলো খুব স্বাভাবিক। 6টা বেসিক ইমোশন আছে, এরকম নানা রকমের পল একম্যানের থিওরি আছে, এগুলো আমি বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু স্বাভাবিকভাবে বলি যতগুলো ইমোশন আমরা ফিল করি কোনোটাই কিন্তু খারাপ ভালো না,
খারাপ ভালো এটাকে ফিল করতে দিতে হবে। ধরো আমি রেগে গেলাম, এই রাগটাকে ফিল করতে হবে, দরকার হলে হয়তো চেহারায় বা বডিতে চলে আসবে, আসুক। কিন্তু এই যে আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ভাবতে হবে যে আমি এই মুহূর্তে যদি রেগে গিয়ে ভেঙে টেঙে ফেলি বা গালিগালাজ করি, এটা কি চারপাশের জন্য ভালো হবে, বা আসলে এটা কি আমার ইমেজ সংকট তৈরি করবে কিনা, নাকি আমি খারাপ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে ফেলবো। এই যে আমি ভাববো, এই ভাবাটাই আসবে লজিক্যাল ব্রেন, যেটাকে নিউ কর্টেক্স বলে। আমি একটু আগে বলছিলাম অ্যামিগডালাতে, ব্রেনের যে অ্যামিগডালাতে, অ্যামিগডালা হচ্ছে সেই ইমোশনাল ব্রেনের জায়গা, তাৎক্ষণিকভাবে সে মানে চট করে মোমবাতির মতো জ্বলে ওঠে, কিন্তু আবার কিছুক্ষণ পরে মোমবাতি যেমন নিভে যায়, মোমবাতি কিন্তু একটা পর্যায়ে নিভে যায়। এই কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কেউ কেউ বলে, এক্সপার্টরা, আজকে আমি একটা কোর্সে অংশগ্রহণ করছিলাম, তো সেখানে বলছিল যে 1 মিনিট থেকে 20 মিনিটের ভেতর আমাদের যে ইমোশনাল যে আউটবাস্টটা, এটা আস্তে 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 নেমে যায়। তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি শিফট করতে পারবা যে লজিক্যাল ব্রেনে, যেটা আসে নিউ কর্টেক্স। নিউ কর্টেক্স কি? নিউ কর্টেক্স হচ্ছে ওইখানের যে নিউরনগুলো, এগুলো তুমি তোমার অভিজ্ঞতা, পড়াশোনা এবং মানুষের সাথে ইন্টারাকশনের ফলে ওইখানে একটি লজিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, সে যুক্তি দিয়ে বিচার করে যে এই মুহূর্তে তোমার কি করা উচিত, 4-5টা নিয়ে ভাবে, এবং এতে কি তোমার ক্ষতি হবে না ভালো হবে, এটা ভেবে তারপরে তোমাকে একটা রেসপন্স করার জন্য প্রলুব্ধ করে। মনে রাখতে হবে, অ্যামিগডালা কিন্তু তোমাকে রিঅ্যাক্ট করতে বলে, আর তোমার নিউ কর্টেক্স বা লজিক্যাল ব্রেন বলে আস্তে, হোল্ড অন, এই মুহূর্তে তোমার চিৎকার চেঁচামেচি করা ঠিক হবে না, তুমি বরং একটা সুন্দর হাসি দিয়ে বলো ওকে আমরা এটা পরে এটা নিয়ে আলোচনা করব। এটা মনে হচ্ছে এটা একটা ফাইট হয়ে যায় ওদের মধ্যে একটা। ইয়েস, এবং তোমার ধন্যবাদ তোমাকে। একটা হচ্ছে ফাইট আর এটা হচ্ছে ফ্লাইট। ওই ফাইট আর ফ্লাইট হচ্ছে তোমার অ্যামিগডালা, ইমোশনাল, মানে হয় মারো নালে ভাগো। কিন্তু লজিক্যাল হচ্ছে না না না, এটাকে ফেস করো এবং ফ্যাক্টস, ডাটা, যা অ্যাভেলেবল রিসোর্স আছে, এটা দিয়ে তুমি সুন্দর করে মোকাবেলা করো। এবং ওই যে আমাদের ইমোশন আসাটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ইমোশনের যে বহিঃপ্রকাশটা, এই বহিঃপ্রকাশের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স ভূমিকা পালন করে। কারণ ইমোশনটাকে ফিল করতে হবে, তারপর এটাকে বুঝে শুনে এটাকে তোমার প্রকাশ করতে হবে। স্যার যেটা মিন করছি আমরা, সেটা হচ্ছে যে মানে ইমোশনটা যেরকমই প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি অনুসারে ইমোশনটা আসতে দিতে হবে এবং আসবে, এবং ন্যাচারালি সেটা আসে। আমাদের যে কন্ট্রোলটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা সেই ইমোশনটাকে প্রকাশ করব কিভাবে। ইয়েস ইয়েস, ম্যানেজমেন্টের জায়গাটা। এখন আসো, ড্যানিয়েল গোলম্যান এই বইটাতে আসলে যেটা বলেছেন, উনি বলছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সে এই ব্যবস্থাপনায় 5টি এলিমেন্টের কথা বলছেন উনি। আমি সংক্ষেপে বলে নিই, তারপর আমি আমার মডেলটা বলে ফেলবো। উনি বলছেন নিজের ইমোশনটাকে আইডেন্টিফাই করো, এটাকে ম্যানেজ করো, তারপরে নিজেকে মোটিভেট করো। এটা ম্যানেজ আর আইডেন্টিফাই করার ক্ষেত্রে মাঝে মধ্যে তো রাগ হবে যে আমার এত ম্যানেজ করা লাগবে কেন, আমার যা ইচ্ছা তাই বলবো, কিন্তু না, এই জন্য নিজেকে মোটিভেট করতে হবে যে না, আমি আসলে এটা ভালোর জন্য করব, আমার ভালোর জন্য করব, সবার ভালোর জন্য করব। সো মোটিভেট করতে হবে। 4 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে যে অন্যের ইমোশনকেও সম্মান দেওয়া শিখতে হবে, অন্যের ইমোশনকে বোঝার শিখতে হবে, অন্যের ইমোশনকে তোমার ইমোশনের সাথে অ্যালাইন বা একাত্মতা করার টেকনিক শিখতে হবে। এবং ফাইনালি এই যে সব মানুষের সঙ্গে যে মেশার বিষয়টা, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার বিষয়টা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট শিখতে হবে। তো কঠিন জিনিস, এই 5টা মনে রাখা খুব কঠিন। তো আমি করেছি কি, আমি 4S। সংক্ষেপে আপনি যদি আমাদেরকে একটু ছোট ছোট করে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা অ্যাপ্লাই যতটুকুই করতে পারি, বাট জিনিসটা বুঝে রাখলাম, হয়তো আমরা গ্র্যাজুয়ালি এটা গ্রো করতে পারি। আমি এখন আমার 4S মডেলটা একটু বলি, তাহলে কমিউনিকেশন কিভাবে এখানে যায় সেই জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যাবে। এখন আমার 4S মডেলটা কি? আমার 4S মডেল হচ্ছে প্রত্যেকটা অক্ষর এস দিয়ে শুরু আর কি। প্রথমটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, নিজের ইমোশনগুলোকে আবিষ্কার করতে শিখা। আমি কখন রেগে যাই, কখন আমি ভাবে বেশি আবেগপ্রবণ হয়ে যাই, কখন আমি বেশি আনন্দিত হয়ে যাই, কখন আমি নিজেকে ব্যালেন্স করতে পারি, এই ইমোশনগুলো আমাকে চিনতে হবে, সেলফ অ্যাওয়ারনেস। এবার দ্বিতীয়টা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আমি যখন আমার যে ইমোশনই আসুক, এটাকে আমি কন্ট্রোলও করতে পারবো, ম্যানেজও করতে পারবো, এটা কোনোভাবেই আমাকে পথভ্রষ্ট করবে না, আমার ইমেজ সংকট তৈরি করবে না। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আর সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে
পার্সোনাল কম্পিটেন্স অর্থাৎ ব্যক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির একটি প্রধান উপাদান এই দুটো, সেলফ অ্যাওয়ারনেস, আচ্ছা। সেলফ ম্যানেজমেন্ট। এই যে আমি নিজে আবিষ্কার করছি আমি কোন কোন জায়গায় রেগে যাই, কোন কোন কারণে আমি বেশি আবার আনন্দিত হয়ে যাই, আবার কোন জায়গায় আমি ব্যালেন্স থাকি, এটাকে আমি টাইমলি আবার ম্যানেজ করতে পারবো। সুতরাং সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে পার্সোনাল কম্পিটেন্স বা ব্যক্তিগত উৎকর্ষতা। এবার দ্বিতীয় আরো দুটো অংশ আছে, একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। এটা হচ্ছে এই যে আমার অন্য মানুষ যারা, আমি তো আর একলা কাজ করি না, অন্যদের আবেগটা কখন কিভাবে কাজ করে এটা বোঝা এবং এটাকে সম্মান করা এবং এটাকে চ্যানেলাইজ করা আমার সাথে, এটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। আরেকটা হচ্ছে সোশ্যাল স্কিলস। এই পুরো বিষয়গুলোকে নিয়মিত ভাবে মানে উৎকর্ষতায় নিয়ে যাওয়ার জন্য আমরা বলি সোশ্যাল স্কিলস। বেসিক্যালি ইমোশনাল ইন্টেলিজেন্স সোশ্যাল স্কিলস বলতে যেগুলো বোঝায় এগুলো অ্যাকচুয়ালি পুরোটাই সফট স্কিলস। ফর এক্সাম্পল লিডারশিপ, কমিউনিকেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, টিম বিল্ডিং, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এরকম অনেক কিছু, অনেকগুলো প্রায় 15-20টার মতো এরকম স্কিলস আছে যেগুলোকে আমরা বলি সোশ্যাল স্কিল। তো ওই সোশ্যাল অ্যাওয়ারনেস আর সোশ্যাল স্কিলস মিলে হচ্ছে সোশ্যাল কম্পিটেন্স অর্থাৎ সামাজিক উৎকর্ষতা। তার মানে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ব্যালেন্স অফ ইমোশনাল এন্ড লজিক্যাল ব্রেন এবং এই যে ব্যক্তিগত উৎকর্ষতা এবং সামাজিক উৎকর্ষতা বৃদ্ধি করা। এখন তুমি আমার বলতে পারো তাহলে কমিউনিকেশন কই ফিট ইন হচ্ছে এখানে, এই প্রশ্নটা কিন্তু আসবে যে স্যার তাহলে আপনি কমিউনিকেশনকে কোথায় ফেলছেন। এবার যদি আসি কমিউনিকেশন কি, তুমি একটু একটু আগে যে 4টা এস লিখেছিলে একটু যদি আরেকবার লেখো, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস। এটা এই জায়গাটা একটু রাখো, তাহলে দর্শকদেরও বুঝতে খুব সুবিধা হবে। খুব চমৎকার একটা কাজ করেছো তুমি। যেমন ধরো আমি কমিউনিকেট করব, এখন ওই যে কমিউনিকেশনের একটা প্রসেস আছে, 5টা স্টেপ আছে। একটা হচ্ছে সেন্ডার, এই যে আমি সেন্ডার, তোমাকে আমি মেসেজ সেন্ড করব, এটাকে আমাকে এনকোড করতে হবে, সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাকে বলতে হবে, এটা একটা। এবার একটা চ্যানেল লাগবে, মাধ্যম লাগবে, যে মাধ্যমে আমি এটা প্রকাশ করব। এখন যেটা আমি প্রকাশ করব এটা আমি কিভাবে করব, এটা যে কোনো মাধ্যম হতে পারে। যেমন এই মুহূর্তে আমি মাধ্যম বলতে আমাদের এই যে এটা ব্যবহার করছি, এই যে ফেসবুকের আমরা স্ট্রিমের ইয়ারটা ব্যবহার করছি, এবং পরবর্তী সময়ে যে রিসিভার সে কিন্তু এটা আবার ডিকোড করবে, মানে তার মতো করে আবার এটাকে নিবে এবং ফিডব্যাক দিবে যে কি হচ্ছে না হচ্ছে। যেমন তুমি আমাকে প্রশ্ন করে করে আবার ফিডব্যাক দিচ্ছ, স্যার এটা কি সেটা কি। এই দেখো এই 5টা প্রসেসে কিন্তু এই 4টা জিনিসের প্রয়োজন আছে। আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো আমি তোমার সঙ্গে কমিউনিকেট করব, আমি কি অ্যাওয়্যার আমি কি নিয়ে কমিউনিকেট করব, আমি কি জানি বা তুমি কি জানো আমাকে কি প্রশ্ন করবে, কি টপিকের আলোচনা হবে। এই যে তুমি ধারাবাহিকভাবে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ, এটা তোমার প্রিপেয়ারনেস থেকে এসছে, আমার প্রিপেয়ারনেস থেকে এসছে। আমরা এক্সটেম্পোরের অনেক কিছু বলছি, কিন্তু আমাদের একটা মেন্টাল প্রিপেয়ারনেস তৈরি হয়েছে যে কোন সিকোয়েন্সে সাজিয়ে নিয়ে আমি এটাকে প্রকাশ করব। এই যে সেলফ অ্যাওয়ারনেসটা প্রয়োজন আছে। এখানে আমি কমিউনিকেশন করতে গিয়ে আমি গোল সেট করলাম, আমাদের অবজেক্টিভ একটু একটু আগে বলেছি, আমাদের এই কমিউনিকেশনটা কিন্তু স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, কৌশলগত কমিউনিকেশন। কেন? কারণ আমরা একটি পারপাসকে সামনে রেখে কমিউনিকেট করছি একটা টপিক বোঝানোর জন্য। এখন ওই যে অ্যাওয়ারনেসটুকু আমার আছে কিনা। এবার আসো, আমরা কখনো কখনো যদি কখনো তুমি রেগে যাচ্ছ কিনা বা তোমার ভিতরে কোনো অস্বস্তি আসছে কিনা বা তোমার টাইম ম্যানেজমেন্ট ফিল করলো কিনা, তুমি আমাকে বলছো স্যার আসলে আমি গভীরে চলে যাব। আমরা যদি আবার এটাকে একটু উদাহরণ দেই, এই যে আমাকে ম্যানেজ করতে কন্ট্রোল করছো, আমিও ম্যানেজ করছি, কন্ট্রোল করছি, এটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। এবার আসো সোশ্যাল অ্যাওয়ারনেস। আমাদেরকে যারা দেখছেন বা শুনছেন, আমরা কি তাদের সম্পর্কে অ্যাওয়ার? আমরা কি তাদের প্রশ্নগুলো নিব না? আমরা কিন্তু শুরুতে বলে দিয়েছি যে আপনারা প্রশ্নগুলো করুন, শোভন আমরা চেষ্টা করবো এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তার মানে হচ্ছে আমরা ওনাদের যে ইমোশনটা সেটাকে রেসপেক্ট করছি, যারা এখানে এসছেন তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই যে তুমি আমি কথা বলছি, এটা কিন্তু প্রেজেন্টেশন স্কিল এন্ড ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিলস। তো এই দেখো কমিউনিকেশনের ভিতরে কিন্তু এই 4টা জিনিস আরো ব্যাপকভাবে, যেমন ফিডব্যাক, তুমি আমাকে ফিডব্যাক দিচ্ছ কি কনস্ট্রাকটিভলি দিচ্ছ না নেগেটিভলি দিচ্ছ। তুমি নেগেটিভলি দিলে আমি কি এটাকে পজিটিভলি নিতে পারছি কিনা। আবার যে ইমোশনের সর্বোচ্চ ব্যবহার, দেখো আল্লাহ পাক আমাদেরকে কিন্তু আশরাফুল মখলুকাত হিসেবে তৈরি করেছেন। কেন? কারণ হচ্ছে আমাদের ভেতরে একটা জিনিস দিয়েছেন যেটার নাম ইমোশন, যার মাধ্যমে আমরা সৃজনশীল ভাবে রাইট অর রং, গুড অর ব্যাড, মানে কোনটা খারাপ কোনটা ভালো এটা আমরা চুজ করতে পারি। তো যার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ এ কমপ্লিট ম্যানেজমেন্ট, যেটা আমাদেরকে ইমোশন যদি আমরা ব্যবহার না করতে পারি কমিউনিকেশনে,
তাহলে কিন্তু কমিউনিকেশন কোনোভাবেই হিউম্যান কমিউনিকেশন হবে না। কারণ আমরা তো রোবটস না, আমরা তো মানুষ, হিউম্যান বিংস। সুতরাং একজন মানুষ মানুষকে মানবিক ভাবে বুঝবে, একজন মানুষকে মূল্যবোধ দিয়ে বুঝবে, একজন মানুষকে তার অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবে, যেটাকে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সে বলা হয় কমিউনিকেশনের এমপ্যাথি। তুমি শব্দটা লেখো, এমপ্যাথি, EMPATHY, এমপ্যাথি। এমপ্যাথিটা কি? এমপ্যাথি হচ্ছে আমি যার সঙ্গে কমিউনিকেট করছি তার অ্যাঙ্গেলটা, তার পার্সপেক্টিভটুকু আমরা বুঝতে পারছি কিনা, কিভাবে আমি তার পার্সপেক্টিভটু বুঝবো। বুঝতে হলে কিন্তু এই যে তার মর্মটা আমাকে ইকুয়ালি ফিল করতে হবে। এই জন্য আমরা এটাকে বলি সহমর্মিতা, মর্মে উপলব্ধি করা। একটু বাড়িয়ে আরেকটা ওয়ার্ড নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে দুইটা বিষয় নিয়ে স্যার অনেকেই কথা বলে, সিম্প্যাথি এন্ড এমপ্যাথি। রাইট। সিম্প্যাথি এবং এমপ্যাথি, আমরা হয়তো সিম্প্যাথি সম্পর্কে খুব বেশি সচেতন এবং সেটা আমরা জানি, কিন্তু এমপ্যাথি সম্পর্কে অতটা সচেতন না। ইয়েস, আপনার এমপ্যাথি নিয়ে বলছেন, আমরা অনেক সময় বলি যে অন্যের জুতোটা নিজের পায়ে পরা। আমি বলি যে শুধু জুতো পায়ে পরা না, উনি যে রাস্তায় হাঁটেন সে রাস্তায় হেঁটে দেখো কেমন লাগে। এটি হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ তাকে তার অংশ থেকে, তার পার্সপেক্টিভ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে এটা বুঝতে হবে। যেমন ধরো এই মুহূর্তে যদি এরকম হয় যে একজন ভিকটিম, আইনের কোনো কারণে সে ভিকটিম হয়ে গেছে, আইনের কোন একটা পর্যায়ে, তো সে কি আইনের প্রতি শ্রদ্ধা দুই তিনটা কথা বলবেই। এখন আমি যদি আইনের লোক হয়ে তাকে বলি যে অ্যারেস্ট করে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি এমপ্যাথেটিক না। বরঞ্চ আমি এমপ্যাথেটিক তখনই আমি বলবো যে বলেন তো কি হয়েছিল, আমি দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি না, কোনো ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাহলে এটা হবে এমপ্যাথি। কিন্তু আমি নিজে ফিল করলাম যে আমি নিজে, আমাকে ফিল করতে হবে যে আসলে সে কেন এমন করছে, একজন মানুষ কেমন মূল্যবোধহীন আচরণ করবে, কেন পাবলিকলি আমাকে গালিগালাজ করবে। আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের সোসাইটিতে বা আমাদের কমিউনিটিতে, আমরা যাদের সাথে দ্য পিপল উই আর অ্যারাউন্ড, আমরা যদি দেখি এই জিনিসটা খুব কম। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও এটাকে ম্যানেজ করতে পারি না স্যার এটাকে। তো এটা আমি আশা করি স্যার আপনি আমাদেরকে এগুলো ডেভেলপ করবো কিভাবে, বা এই জিনিসগুলো আমাদের ভেতরে সেট করবো কিভাবে, সে ওয়েটাও আজকে আমাদেরকে বলে যাবেন স্যার ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স তো আসলে একটি থিওরি বা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা, থিওরিটা আমি যতটুকু সহজ করে বললাম 4টা এস দিয়ে। এখন তো ধরেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ এট ইউর ফিঙ্গার টিপস। এক মুহূর্তে চাইলে আমি এখনই যদি গুগলে যাই, ইমোশনাল ইন্টেলিজেন্স ড্যানিয়েল গোলম্যান লিখি, তাহলে ড্যানিয়েল গোলম্যানের যে বইটা ফ্রি পিডিএফ চলে আসবে। এখন বইটা খুব কঠিন, কারণ আমি ওই বইটা পাতায় পাতায় লাইন লাইন পড়ে এই কোর্সটা ডিজাইন করেছি। তো আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। পরবর্তীতে আরো 2-3টা বই পড়ে আমার ভিতরে একটা আত্মস্থ বা কি বলে এটাকে ওন করার মতো জিনিস আমার ভিতরে ডেভেলপ করেছে। তো এখন বই পড়ে একটা শেখার উপায় আছে, এটাকে সময় দিতে হবে, নার্চার করতে হবে। দ্বিতীয়টা, এখন লার্নারদের তো নানা রকমের প্রিভিলেজ ফোকাস থাকে। এটা হচ্ছে যে না আমি আমি রিডিং পড়ে এটা আমি দেখলাম। আরেকটা হচ্ছে যে না আমি আসলে ইউটিউবে দেখি না, ইউটিউবে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স সার্চ দেই, ওখানে অনেক রকমের সুন্দর সুন্দর মুভি পাওয়া যায়, ডকুমেন্টারি পাওয়া যায়, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের নানা রকমের সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ব্যাখ্যা, আমি যেটা বললাম এরকম করে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আরো সহজ করে দেওয়া আছে, ইচ্ছা করলে সেটাও করা যেতে পারে। তারপরে হচ্ছে যে আমি যেহেতু জেনেই গেলাম, আমার নিজের ইমোশনটাকে অ্যাওয়ার করতে হবে। প্রথমে আমি আগে নিজে ভালো থাকলে সারা পৃথিবী ভালো, যে আপনি ভালো থাকলে চারপাশটাই ভালো। এটা কিন্তু পুরনো বাণী, কিন্তু এটা আসলে ইউনিভার্সাল একটা বাণী। আমি ভালো থাকলে আমার চারপাশ সবই ভালো। এখন এই যে সেলফ অ্যাওয়ারনেসটা, আমার ইমোশন সম্পর্কে, আমি রেগে যাই, আমার হতাশা আসুক না, কিন্তু আমি ভীত হব না। আমি যেটা করব, আমি এটাকে শক্তিশালী ভাবে গড়ে তুলব, যে এমন ভাবে গড়ে তুলবো যেন আমার ভেতরে একটা বিকল্প শক্তি, পজিটিভ বা ইতিবাচক শক্তি তৈরি হয়। সেই ইতিবাচক শক্তিটাকে আমি এমন ভাবে নার্চার করব যেন আমি ইতিবাচক ভাবে ইম্প্যাক্টফুল করতে পারি আমার যে আচরণ, আমার ব্যবহার, আমার কথা। আপনি যখন আপনার ইমোশনটাকে একবার আইডেন্টিফাই করতে পারবেন, তখন যেটা হবে, আপনি কোনো সময় বিপথে পরিচালিত হবেন না, আপনি কোনো সময় কনফ্লিক্টে যাবেন না। কারণ আপনি জানেন যে আপনার ইমোশনের ওই যে প্লাস্টিকের যে ইলাস্টিসিটি আছে, টান দিলে কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে ছুটবে। যখনই খুব বেশি টায়ার্ড ফিল করবেন, দরকার হলে আপনি নিজেকে উইথড্র করতে পারবেন। এটা একটা সিস্টেম। তো এই যে নিজের ইমোশনকে আবিষ্কার করা, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কি বলবো, আমি যদি আগেই গুছিয়ে নিতে পারি যে এই বিষয়ের উপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে,
এর বাইরেও কিছু আসতে পারে, কিন্তু এটার উপরে আবর্ত করে আমি কথাবার্তা বলবো। থিঙ্কিং আউটসাইড দ্য বক্স থাকবে, কিন্তু মূল ফোকাস থাকবে এই জিনিসটা। তাহলে কিন্তু আপনার ভিতরে সেলফ অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে গড়ে উঠবে। সেলফ অ্যাওয়ারনেসের ভিতরে আপনি আপনার গোল সেট করতে পারবেন। সেলফ অ্যাওয়ারনেসের ভিতরে আপনি ইচ্ছে করলে আপনি যে দৈনন্দিন কার্যক্রম আছে টু ডু লিস্ট করতে পারবেন। এটা আপনার একটা পর্যায়ে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি যে কোনো ইমোশনকে যে কোনো ভাবে সঠিকভাবে প্রোডাক্টিভলি উৎপাদনশীল ভাবে ব্যবহার করতে পারছেন। এবার আসেন সেলফ ম্যানেজ করবেন কিভাবে। কিন্তু যখন আপনি জেনে গেলেন যে এই জায়গায় আপনার রাগ এই মাত্রায় হয়, তাহলে আপনি এটা থেকে সরে আসবেন কিভাবে। আপনি রাগ না হন এরকম কিছু করেন। মানুষ বলে যে ভাই আমি না স্ট্রেসড হয়ে গেছি, তাহলে স্ট্রেস হওয়ার কাজ করেন কেন? টাইমলি সবকিছু করেন। তুমি একটা জিনিস দেখবা, ওই ক্রেডিট কার্ডের বিল দেওয়ার লাস্ট ডেটে মানুষ একটা দৌড়াদৌড়ি শুরু। হ্যাঁ, এটা হয় স্যার। এটা আমাদের স্যার, এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি এজ এ পার্সন, মানে আমারও কিন্তু মানে এই জিনিসগুলোর গ্যাপ গুলো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ইয়ে থাকে। আমার স্যার এরকম হয় কি, আমি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আমি কিন্তু সারা বছর পড়ি না, কিন্তু যখনই পরীক্ষার সামনে চলে আসে তখন প্রচুর পড়াশোনা, মানে সারা রাত দিন পড়ালেখা। আবার এখন দেখা যায় ধরেন আজকে শো ধরেন স্যার 9টায়, সো এরকমটা হয় যে আচ্ছা তার আগে 2 ঘন্টা কিছুই করছি না, কিন্তু লাস্ট আওয়ারে এসে একদম তাড়াহুড়ো করা শুরু করে দিই। সেটা প্রতিটা মানে অনেক মানুষের ক্ষেত্রে স্যার এই বিষয়টা থাকে। সো এটা নিয়ে কথা বলছিলেন স্যার, সো এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, তো এখন মাইন্ডটাকে স্থির করতে পারি স্যার কিভাবে? ইয়েস, প্রথমে হচ্ছে যে যখন আমি আমার ইমোশনটা, যে ইমোশনটা আমাকে রেসলেস করে, যে ইমোশনটা আমাকে নেগেটিভ আচরণ করতে প্রলুব্ধ করে, এগুলোকে আমি আইডেন্টিফাই করে ফেলবো। আইডেন্টিফাই করে আমি যথাসম্ভব চেষ্টা করব ইমোশনগুলো যেন না আসে, এরকম কোনো পরিস্থিতির ভিতর না যেতে। তাহলে এটা হলো সবচেয়ে একটা 1 নাম্বার ওয়ে। কিন্তু যদি চলেই আসলে তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব, এটা আমি আস্তে আস্তে চর্চা করব। যে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি রেগে গেছি, রেগে গেলে আমি কি করব। আমি একটু জোরে জোরে নিঃশ্বাস নিব, আস্তে আস্তে নিঃশ্বাস নিব, বোঝার চেষ্টা করব পরিস্থিতিটা কি, তারপরে আমি চারপাশকে ভেবে বুঝে আমি তারপরে আমার আচরণটা প্রকাশ করব। ধরুন আপনি কোন একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, একজন দর্শক অযাচিত এক প্রশ্ন করে ফেললো, যে প্রশ্নের উত্তর দেয়া আপনার জন্য খুবই অপ্রাসঙ্গিক, এবং দেখা যাচ্ছে আপনি রেগেও গেছেন প্রচুর, আপনার ভিতরে ভিতরে বয়লিং হচ্ছে। আপনি তখন কি করতে পারেন? আপনি চমৎকার করে হেসে বলতে পারেন যে can you have a cup of tea or coffee with you separately when we are free, because we have time constraint, আমরা আরেকদিন এটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, বাট it was a wonderful and very important question. তো এই যে আপনি রেগেও গেছেন, আপনার জন্য এটা অপ্রাসঙ্গিক, তারপরে কিন্তু আপনি জেনে শুনে আপনি এটাকে চমৎকার করে ম্যানেজ করেছেন। কিন্তু উল্টাটাও কিন্তু করতে পারতেন, যে আপনার মতো এরকম ইডিয়েট লোকজন কেন এখানে আসে, আপনি কেন এরকম প্রশ্ন করেন, হতে পারে না? তাহলে দেখেন কিন্তু চারপাশের মানুষ তখন বলতো যে আসলে এই লোকটা আসলে এমনি মনে হয় কত ভালো, কিন্তু ওনার নিজেরই তো আসলে নিজের কন্ট্রোল নাই, উনি কিভাবে আমাদের ম্যানেজমেন্ট শেখাবে। তাহলে দেখেন দুইটা সিনারিও, দুই রকম আউটপুট। কিন্তু এই যে ম্যানেজ করার বিষয়টা আপনাকে পার্সপেক্টিভ অ্যাটিটিউড ডেলিভার করার আগে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। এই জন্য বলে যে ইমোশন হচ্ছে আপনার অ্যাটিটিউডের রিফ্লেকশন, কিন্তু মূল রুট কিন্তু ইমোশন। আপনি কারোর সঙ্গে রেগে কথা বলছেন, কিভাবে বলছেন, এটা কিন্তু আপনি যতই চেষ্টা করেন লুকোতে পারবেন না। এই জন্যে ওই ইমোশন, যে ইমোশনটা আপনাকে নেগেটিভ অ্যাটিটিউড করতে প্রলুব্ধ করে, এটাকে আস্তে আস্তে অফ করে দেন, প্যাসিভ করে দেন, অন্য কিছুর দিকে যান, তাহলে কিন্তু আস্তে আস্তে সেলফ ম্যানেজমেন্ট হবে। আর দুটোর কথা বলি, সেটা হচ্ছে যে কমিউনিকেশনে এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমপ্যাথি অর্থাৎ সহমর্মিতা বা সমান অনুভূতি বলে কেউ কেউ। তো এই সমান অনুভূতি বা সহমর্মিতা হচ্ছে এই, আমি যার সঙ্গে কমিউনিকেট করছি সে কি পার্সপেক্টিভে দেখছে, এটা একটু দেখার বিষয় আছে, এবং এটাকে ফিল করতে হবে, এটাকে অ্যাকোমোডেট করতে হবে। এবং আপনি যদি যুক্তি খণ্ডন করতে চান, তাহলে আপনাকে ফ্যাক্টস এন্ড ফিগার্স, লজিক দিয়ে তাকে বোঝাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটা বলার পরে তো বুঝতে রাজি না, তখন আপনার কাজ হচ্ছে আপনার প্যাসিভ হয়ে যাওয়া। কারণ সে যদি বলেই যে সব মানে তাল গাছ আমার, তাহলে বুঝতে হবে যে সে ইমোশনালি সাউন্ড না, কিন্তু আপনি তো ইমোশনালি ইন্টেলিজেন্ট। আপনি বরঞ্চ তখন ছেড়ে দেন, বলেন যে ওকে, তাহলে আমরা আরেকদিন এটা নিয়ে বসবো, হয়তো থার্ড পার্টি আরেকজনকে আমি ন্যায়পাল হিসাবে সামনে নিয়ে আসবো, যে ভাই বলেন আসলে কারটা সত্য। কিন্তু কনফ্লিক্ট এড়িয়ে যাওয়ার অনেক রকমের টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, এবং এই জন্য এমপ্যাথিটুকু বোঝার চেষ্টা করতে হবে যে যে বলছে তাকে আমি কিভাবে বোঝার চেষ্টা করছি, তার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি কিনা। এতে কিন্তু সম্প্রীতি এবং ব্রিজ
মনে রাখতে হবে আমরা বলছি কমিউনিকেশন হচ্ছে শেয়ারিং। শেয়ারিংটা আসলে কার সাথে আমরা করি? যার সাথে রিলেশনশিপ আছে, কিন্তু রিলেশনশিপটা পজিটিভ রিলেশনশিপ হতে হবে, তাহলে আপনার কমিউনিকেশন ইফেক্টিভ হবে, তাহলে আপনার কমিউনিকেশন সাকসেসফুল হবে। কিন্তু যদি পজিটিভ না করে আপনি করতে পারেন, অডিয়েন্স অনেক কোয়েশ্চেন করছে, অনেক কমেন্ট আমার মনে করছে। হয় যে আমরা এখন আস্তে আস্তে আমার আই এগ্রি, আমরা দর্শকদের কিছু প্রশ্ন উত্তর নেই, কিছু তুমি কোয়েশ্চেন নেই, তারপর আবার আমরা আলোচনা। না আমার আলোচনা একটু সংক্ষেপে একটু জানতে চেয়েছিলেন যে স্যার একটু সংক্ষেপে যদি বলে দিতেন হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউনিকেশন। আমরা যখন কমিউনিকেট করি নিশ্চয়ই আমাদের লজিক্যাল, ভেরি লজিক্যাল কোয়েশ্চেন, স্যার আপনি যদি একটু এক্সপ্লেইন করে দিতেন। আসলে আমরা এমন কোন তাবৎ অবজেক্টিভ নাই যার জন্য কমিউনিকেশন করি না। উই কমিউনিকেট অল দ্য টাইমস। ফর এক্সাম্পল, টু সেল, টু ইনফর্ম, টু মার্কেট, টু লাই, টু টেল দ্য ট্রুথ, টু টেল স্টোরি, টু চিট, টু অ্যাবিউজ, টু পারসুয়েট, কি না সবকিছুর জন্য আমরা কমিউনিকেট করি। কমিউনিকেশনের পারপাস আসলে যে কমিউনিকেট করে সেই ডিফাইন করবে আসলে তার পারপাসটা কি। কমিউনিকেশন এটা কি সোশ্যাল, এটা কি পলিটিক্যাল, এটা কি ফর্মাল, এটা কি ইনফর্মাল? ওনার আরেকটা ছিল, আরেকটা কোশ্চেন ওনার ছিল, সেটা হচ্ছে যে হাউ টু ওভারকাম barriers of communication at work. Barriers to communication, barriers to, correct, barriers to communication at work। আসলে অনেকগুলো ব্যারিয়ার আছে, ব্যারিয়ার গুলোর ভেতরে সবচেয়ে টপ লিস্টেড ব্যারিয়ার এ পর্যন্ত গবেষণায় দেখা গেছে মুড। ওই যে আবার চলে আসছি আমাদের ইমোশনে, দেখা গেছে যে আপনার মুড যদি পারফেক্ট থাকে, পারফেক্ট বলতে মানে স্ট্যান্ডার্ড থাকে, তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন ইফেক্টিভ হবে। কিন্তু আপনার মুড যদি হয় ব্যাড মুড বলি আমরা, ব্যাড মুড কিন্তু কমিউনিকেশনের এক নাম্বার ব্যারিয়ার। আরো অনেকগুলো ব্যারিয়ার আছে, যেমন ধরেন লেক অফ নলেজ, আপনি জানেন না, এটা একটা ব্যারিয়ার হতে পারে। তারপর হচ্ছে আপনার যে মিডিয়াম, যে চ্যানেল, এটা কাজ করছে না, এটাও ব্যারিয়ার হতে পারে। তারপরে হতে পারে ল্যাঙ্গুয়েজ ক্যান বি এ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ক্যান বি এ ব্যারিয়ার। একটা ছোট্ট একটি কৌতুক দিয়ে শেষ করি। আমি এক জায়গায় ইংরেজি পড়াতাম এক সময়, এখন আমেরিকান একটা কোম্পানিতে একটা প্রজেক্টে আর কি। তো ওরা খুব স্মার্ট হয়ে গেল, একদম খুব বেসিক, তাদের ইংরেজির অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমি তাদেরকে একটা ওয়ার্কেবল ফাংশনেবল জায়গায় নিয়ে এসেছিলাম। তারা গ্রিট করতে পারে, কথা বলতে পারে, ইনভাইট করতে পারে, নিজেকে ডেসক্রাইব করতে পারে, এরকম পর্যায়ে। তো সাউথ ইস্ট এশিয়া জোনের যে ডাইরেক্টর, সে বললো যে আমরা একটা পার্টি থ্রো করি, ওইখানে সবাই পার্টিসিপেন্টরা এক একজনের সঙ্গে ইংরেজিতে কথা বলবে, একজন বক্তৃতা দিবে। তো আমেরিকা থেকে, ওয়াশিংটন থেকে একজন আসছেন, ওদের মেইন হেড অ্যাডভাইজার। এখন একটা মেয়ে খুব ভালো ইংরেজি জানে সে, এবং ভালো পারফর্মও করেছে। তো এখন সে যখন কমিউনিকেট করতে যাচ্ছে, সে একটু চাচ্ছে স্মার্ট দেখাতে, যে না আমি কমিউনিকেশন পারি, ইংরেজি বলতে পারি। এখন সে আমেরিকানকে, ভদ্রলোককে গিয়ে বলছে, ওরা চা খাচ্ছেন, উনি চার টেবিলে গেছেন আর কি, ওই যে চাটা নাস্তা টাস্তা সাজানো থাকে না, এরকম উনি গেছেন চা নিতে যাবেন। তো ওই মেয়েটা গিয়ে ওই আমেরিকান ভদ্রলোককে বলছে যে আর ইউ এ রটি? এখন আমেরিকান বলছে আই এম নট এ রটি, বাট আই উড লাভ টু হ্যাভ এ কাপ অফ রটি উইথ ইউ। এখন সে মানে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ রটি বলতে গিয়ে বলে ফেলছে আর ইউ এ রটি। এখন এই যে ল্যাঙ্গুয়েজ ক্যান বি এ সুপার ব্যারিয়ার, মাঝে মধ্যে এটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। এই জন্য আমি সাইফুরসকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ একটা আইকন, একটা আমাদের ইংলিশকে পপুলারাইজ করা, ইংলিশ লার্নিং এর জন্য সাইফুরস মানে ইজ ওয়ান্ডারফুলি প্লেইং এ রোল এই আমাদের সমাজে। যারা একেবারে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই সবাইকে, সেটা হচ্ছে যে যারা দোজ আর দ্য ভিউয়ার্স হিয়ার টুডে, আপনাদের কমিউনিকেশন বা যে কথা বলার বা ভার্বাল, বা যে কথাটা স্যার বলছিলেন যে ভার্বাল কমিউনিকেশনের যে ব্যারিয়ারটা আছে, মেইন ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনাদের ল্যাঙ্গুয়েজটি ইমপ্রুভ করার জন্য বা ল্যাঙ্গুয়েজটা আপনাদের শিখে ফেলার জন্য, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আপনারা ইমপ্রুভ করতে চান, তার জন্য কিন্তু আমাদের এখানে এখন গ্রেট অপরচুনিটি আছে। সেটা হচ্ছে যে আমরা অনলাইনে স্পোকেন রাইটিং, ফনেটিক্স, আইএলস এর ব্যাচ চলতেছে। সো অলরেডি অনেকগুলো ব্যাচ রান করেছে, এবং আপনিও এই সময়টা নষ্ট না করে আপনি কিন্তু সাইফার্সের সাথে স্পোকেন রাইটিং, ফনেটিক্স এন্ড আইএলস কোর্সগুলো করে ফেলতে পারেন। এক্স্যাক্টলি। তো স্যার প্রধান ব্যারিয়ার হচ্ছে ভাষা। আপনি বলছিলেন যে কমিউনিকেশনের মেইন ভাষা ইজ ওয়ান অফ देम। তারপরেও আছে মুড, আছে লেক অফ নলেজ, আছে যে নলেজটা থাকা দরকার সেটা তার নেই। তারপরে হচ্ছে তার মাইন্ডসেটটা একটা ব্যারিয়ার হতে পারে, কালচারাল ব্যারিয়ার থাকতে পারে, এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে। তবে টপ লিস্টেড ব্যারিয়ারের ভেতরে একটা লিস্ট হচ্ছে
মুডটা, এই জন্য ইমোশনটাকে নার্চার করা একটা সমাধান হতে পারে। উনি বলছেন কিভাবে সমাধান হবে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্যান বি অ্যানাদার অপশন। কারণ আমরা এখন প্যান্ডেমিকে বিভ্রান্ত না হয়ে একদিন না একদিন ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে, কিন্তু আমরা এখন যারা বসে আছি বিভ্রান্তিকর অবস্থায় আছি, আমরা কিন্তু এখন এই যে ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারি, আমরা এখন কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কোনো কোর্স করে ফেলতে পারি, এই লার্নিং অপরচুনিটি কিন্তু এখন নিতে হবে। সো লেটস গো ফর দি অ্যানাদার কোয়েশ্চেন। শোভন, আরেকটা কোয়েশ্চেন বলে তুমি আমাকে মাত্র দেখাচ্ছিলে। স্যার এখানে একজন একটু তার পার্সোনাল তার এক্সপেরিয়েন্সের কথা বললেন, যে পার্সোনাল ফিলিংস এর কথা বলছে অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স। উনি রিমা ইসলাম বললো যে আই ডোন্ট লাইক সিম্প্যাথি, মানে সেই সিম্প্যাথিটা অত বেশি পছন্দ করে। আই ডোন্ট নো ওয়াই। Do you have any explanation why a person feels like that? যে ওকে, মানে অনেকগুলো কারণ থাকতে পারে। সিম্প্যাথিটা কি, আমরা সাধারণত যেটা হয় যে কেউ অসুস্থ হয়ে গেলে, কেউ কিছু কষ্ট পেলে, আহত হলে আমরা বলি আহা, বা একটু ওদের সাথে সিম্প্যাথিটা এরকম যে এটা একটু এক্সপ্রেস করে দেখাতে হয় এবং তার সাথে ওই মুহূর্তের জন্য একটা একাত্মতা প্রকাশ করা অনুভূতির, সেটা সিম্প্যাথি। এখন সিম্প্যাথি করতে গিয়ে এডিশনাল যে পয়েন্টটা চলে আসতে পারে যে তাকে সাপোর্ট দেওয়া কোনো সময়। যেমন ধরুন আমরা রুগী দেখতে গিয়ে খেয়াল করবেন, আমরা যদি পেশেন্ট দেখতে চাই আমরা চেষ্টা করি হাতে কিছু ফল নিয়ে যাওয়ার জন্য বা একটা হরলিক্সের প্যাকেট নিয়ে যাওয়ার জন্য। এটা কেন? দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে উনি খেতে পারেন কিন্তু তারপরে একটু শো যে আমি সিম্পাথাইজ করছি। আরেকটা কারণ হতে পারে যে একটা ফিল করা যে আচ্ছা উনি তো, ওনার হয়তো টাকার একটু শর্ট থাকতে পারে, আমি একটা হরলিক্স কিনে দিলাম অনেক দামি, সাথে কিছু ফল মূল দিয়ে দিলাম। এখন ও যে উনি লিমা যিনি বলছেন, ওনার হয়তো এরকম একটা অনুভূতি আসতে পারে, ওনার হয়তো সেন্স অফ সিকিউরিটিতে আঘাত হতে পারে, পার্সোনালিটিতে, যে আমাকে উনি কেন আপেল কিনে দেবেন, আমার আপেল কেনার টাকা আছে। হয়তো ওনার একটু ডিগনিটির কারণে হতে পারে, ওনার হয়তো সেলফ রেসপেক্ট একটু বেশি হওয়ার কারণে হতে পারে। আমার মনে হয় যে এই জিনিসটা সহজভাবে নেওয়াই ভালো। মানুষ যখন এটা প্রকাশ করে সম্মান করাটাই ভালো, সিম্প্যাথিটাকে অ্যাকোমোডেট করাটাই আমার কাছে মনে হয় ভালো। তবে যদি ফেক সিম্প্যাথি হয় বা মকারি হয়, তখন আমি মনে করি যে এটা রোখাটাও ভালো, যে না ভাই ধন্যবাদ আপনার এই সাহায্য সহযোগিতার জন্য, এটাকে অ্যাভয়েড করাটাই ভালো। তো আমার কাছে মনে হয় যে উনি এটাকে যদি পজিটিভলি নেওয়ার চেষ্টা করে মানুষ ভেদে, এটা আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে। আমরা পরের কোশ্চেনে যেতে পারি। শোভন, একজন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উনি জানতে চাচ্ছিলেন হাউ টু ইমপ্রুভ লিসনিং স্কিলস। মোস্ট অফ দ্য টাইমস মিসকমিউনিকেশনস হ্যাপেন ডিউ টু ল্যাক অফ লিসনিং এবিলিটি। মাহমুদুল হাসান ভাই চমৎকার প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শোভন, তোমার মনে আছে কিনা 1985-এ স্টিভেন কবি একটা বই লিখেছিল, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, রাইট? ওইখানে 7টা হ্যাবিটের একটা হ্যাবিট ছিল সিক টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। সিক টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। কিন্তু সমস্যা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে এটাই সমস্যা, আমরা আসলে প্রথমে শুনি না, আমরা শোনার আগেই তুমি কি বলবে তার উত্তর মনের ভিতরে তৈরি করে রাখে এবং এটা বলতে থাকি। ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। তো এখন আমি ওই 7 হ্যাবিটের ওই 4 নাম্বার হ্যাবিটটা, 5 নাম্বার হ্যাবিটটা আমি ব্যবহার করতে চাই, যে আগে চেষ্টা করেন শোনার জন্য। লিসেনিং এর একটা বড় জিনিস হচ্ছে যে আমরা শুনতে চাই না, আমরা আগে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার জন্য আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে যায় এবং আমাদের ভার্বাল ল্যাঙ্গুয়েজ এরকম, আমরা বলে ফেলি এটা করতে হবে, এটা করতে হবে, এটা। এবং যার ফলে হয় কি, মানে যার সঙ্গে আমরা কথা বলছি উনিও কিন্তু কিছুটা অপ্রস্তুত হয়ে যান, আসলে তো এটা বলার কথা না। তো এই কারণে আমার মনে হয় যে এই লিসেনিংটা বাড়ানো শেষ হয় না, যিনি কথা বলতে যাচ্ছেন ওনার কথাটা হয়তো শেষ হয় না, তার মধ্যেই আমরা উত্তর দিয়ে ফেলি, আমরা হয়তো বুঝে যাই যে ওইটাই কথা বলতে চাই। ইন্টারেস্টিংলি LISTEN, তোমার যদি স্ক্রিনে লেখো তাহলে দেখবা LISTEN, লিসেন শব্দের ভেতরে এই অক্ষরগুলি দিয়ে আরেকটি শব্দ তৈরি করা যায়, which is very important for listening. এই লিসেন, এই শব্দটা দিয়ে, এই 6টা লেটার দিয়ে আরেকটি ওয়ার্ড বানানো সম্ভব, which is very important for listening, and that is silent. হ্যাঁ, লিসেন, এটাকে যদি আবার রিঅ্যারেঞ্জ করি এই একই অক্ষরগুলো দিয়ে SILENT, দেখবে সাইলেন্ট। অর্থাৎ লিসেনিং এর জন্য সাইলেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যখন কথা বলি কিন্তু আসলে তখন চুপ থাকি না, আমরা তখন বলতেই থাকি মাঝখান থেকে, এবং যখন ক্ল্যাশ হয় কে কি বললো কিছু শোনা যায় না। এই জন্য চেষ্টা করতে হবে সাইলেন্ট থেকে অ্যাক্টিভলি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝার চেষ্টা করা উনি কি বলছে। সো এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তবে আমি আমার মূল থিওরিটা হচ্ছে সিক টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আগে শুনে নেন কে কি বলছে এবং তারপরে এটাকে
আপনি জবাব দেওয়ার চেষ্টা করেন। মোহাম্মদ মুয়াজ্জম হোসেন খান ওয়াও বলেছেন এই সাইলেন্ট শব্দ বলার কারণে, which is very important for listening. স্যার এখন একজন খুব আমরা হয়তো অনেকে এই জিনিসটা বুঝিও না যে অনলাইন কিছু মানে এই বিষয়ে একটু ইয়ে নেওয়া হতে হবে। এই টিকেটস আছে যে একটা কমেন্ট অনেকবার লিখেছেন, আমি এটাকে আমি আনসার করে দিচ্ছি। স্যার এখানে বলছে আইএলস এ ভালো করার জন্য ভোকাবুলারি না স্ট্রাকচার শেখা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আইএলস এ ভালো করার জন্য আপনার রিডিং এবিলিটি বাড়াইতে হবে। আপনি প্রচুর রিডিং করেন এবং যদি আপনি রিডিং এবিলিটি বাড়ান আপনার লিসনিং এবিলিটি বাড়বে, বিকজ রিডিং ইজ দ্য মাদার অফ দ্য অল মডিউলস। আপনি জানেন স্পিকিং, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা মডিউলের মধ্যে রিডিংটা হচ্ছে মাদার অফ দ্য আদার মডিউলস। আপনি যদি রিডিং এ খুব ভালো করেন আপনি লিসনিং ভালো করবেন, আর রিডিং এ লিসনিং এ ভালো করা মানে হচ্ছে আপনি স্পিকিং এ ভালো করবেন, রাইটিং এ ভালো করবেন। সো আপনার মেইন ফোকাস থাকা উচিত নট ভোকাবুলারি অন ভোকাবুলারি স্ট্রাকচারস, ফোকাস মোর অন রিডিং স্কিলস। বুঝার চেষ্টা করেন বাক্য পড়েন বুঝেন কিনা। আর যদি আপনার বাক্য পড়ে বুঝতে কোনো অসুবিধা হয়, আমাদের সাইফার্স রিডিং নামে বই আছে, অনুবাদ পিডিএফ বই আছে, বইগুলো পড়েন। বইগুলো পড়লে রিডিং স্কিল গ্রো করবে। এবং আমাদের যে সাইফার্সের এই মেইন পেজে অনেক রকম আইএলস রিলেটেড লিসনিং স্পিকিং ফ্রি সেশনগুলো আছে, সেগুলোতে জয়েন দেন, বাসায় বসে স্টাডি করেন। থ্যাংক ইউ। তো স্যার যেটা বলছিল যে অনেকে স্যার একটু এনগেজড হয়ে গেছে আমাদের একদম আপনার স্যার ডেপথ নলেজের প্রতি এবং এই বিষয়গুলোর প্রতি বেশি এনগেজড হয়ে গেছে। সো স্যার আমি আপনি আপনার কথা প্রসঙ্গে আমরা আমাদের সময় শেষের দিকে অনেক কথাই স্যার এরকম ডিসকাশন করতে থাকলে বা এরকম বিষয় নিয়ে কথা বলতে থাকলে আমার নিজের ব্যক্তি আমারও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, এবং আমি জানি অডিয়েন্স যারা আছে ওনারা উই লার্ন ফ্রম ইচ আদার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে স্যার আপনি একটা প্রসঙ্গে কিন্তু মানে আইকিউ এবং ইকিউ নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলেন, তো তখনই আমার এই কোয়েশ্চেনটা আসছে যে স্যার আইকিউ আর ইকিউ মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বা ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা আইকিউ, এটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মানে এখন আমি ইদানিং একটা কথা শুনছি যে ইন্টারভিউ বোর্ডগুলোতে ইমোশনাল ইন্টেলিজেন্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা কি স্যার আপনি কিভাবে দেখছেন? আমিও আসলে ইন্টারভিউ বোর্ড যেভাবে চাচ্ছি সেইভাবেই দেখছি, কিন্তু পাশাপাশি একটা থিওরি আছে আমার। থিওরিটা হচ্ছে এরকম যে ড্যানিয়েল গোলম্যান বলছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু ইকিউ। উনি বলছেন যে এটার যদি তত্ত্বগত একটা কোয়ান্টিটেটিভ মানে কোনো অ্যানালাইজ, কোনো একটা সংখ্যাগত একটি কোনো প্রকাশ করতে হয় তাহলে এটা ইকিউ দিয়ে করতে হবে। যেমন নলেজের বহিঃপ্রকাশ হচ্ছে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন, অর্থাৎ বুদ্ধিমত্তা। তাহলে আবেগের বুদ্ধিমত্তা হচ্ছে ইকিউ। আচ্ছা, তাহলে আইকিউ আর ইকিউ সম্পর্কে আমরা ধারণা হয়ে গেল। তো এবার আমি আবার একটু স্টিভেন কবির কাছে ফেরত যাব, কারণ স্টিভেন কবি একটা হোলম্যান থিওরি দিয়েছে যে একজন পূর্ণাঙ্গ মানুষের 4টা জায়গায় যদি তার উৎকর্ষতা থাকে তাহলে সে জীবনে গ্র্যাজুয়ালি ভালো করতে পারে। যদিও ড্যানিয়েল গোলম্যান বলছে যে ইকিউ জীবনের সফলতার 80 to 85% কন্ট্রোল করে, অর্থাৎ শতকরা 80 থেকে 85% ডিপেন্ড করে আপনি কিভাবে ইকিউ ব্যবহার করছেন, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন। এটা হচ্ছে ড্যানিয়েল গোলম্যানের নানা রকমের তত্ত্ব। আবার এটাও উনি বলছেন যে পাশাপাশি অন্য কিউগুলোও কিন্তু দরকার আছে, এগুলো বাদ দেওয়া যাবে না। এখন এমন একটা নলেজ ওয়ার্ল্ড যে কোনো কিছু বাদ দিয়ে করা যাবে না। তো আমি এই স্টিভেন কবির মডেলটা সামনে রাখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ড্যানিয়েল গোলম্যান বলছেন, স্টিভেন কবি বলছেন আইকিউ ইকিউ সাথে আরো দুটো কিউর কথা বলছেন। একটা হচ্ছে পিকিউ আর একটা হচ্ছে এসকিউ। পিকিউ বলতে বোঝাচ্ছেন উনি ফিজিক্যাল কোশ্চেন, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটা, শারীরিক যে যোগ্যতা, আপনার সুগার লেভেল ঠিক আছে কিনা, আপনার ওজন ঠিক আছে কিনা, আপনি এক্সারসাইজ করছেন কিনা, আপনার বডির ফিটনেস আছে কিনা, উনি এটাও গুরুত্ব দিয়েছেন। আবার এসকিউর কথা বলছেন স্পিরিচুয়াল কোশ্চেন, অর্থাৎ যত কথাই বলেন, যত শক্তিশালী হন না কেন একটা জায়গায় আমরা দুর্বল সৃষ্টিকর্তার কাছে। উনি বলছেন এই জন্য ধর্মকেও কিন্তু চর্চায়, কারণ ধর্ম অনুশাসনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু খারাপ কাজ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং আমরা কিন্তু উৎকর্ষের ভিতরে আত্মার একটা উৎকর্ষতা তৈরি হয়। এই জন্য উনি বলছেন স্পিরিচুয়াল কোশ্চেন। এখন যদি আপনি তাকান আইকিউ, পিকিউ, এসকিউ এবং ইকিউ, এর ভেতরে যদি আপনি ইকিউ এর যে কম্পোনেন্ট গুলো যদি দেখেন তাহলে দেখা গেছে যে যার ইকিউ ভালো সে কিন্তু বাকি 3টাও কিন্তু ম্যানেজ করতে শিখবে। কেন শিখবে? কারণ সে তো তার গোল সেটিং করে ফেলছে, সে তো তার ইমোশন ম্যানেজ করতে জানে। এবং যার জন্য হয়েছে, যেমন ধরুন আপনার মিষ্টি খাওয়া নিষিদ্ধ, তার মানে হলো আপনার আবেগ চলে আসছে, খেয়ে ফেলবেন, কিন্তু আপনি যখন ম্যানেজ করতে পারবেন তখন কিন্তু আপনি মিষ্টি খাবেন না, কারণ আপনি জানেন মিষ্টি খেলে আপনার সুগার বেড়ে যাবে, সুগার বাড়লে আপনার ডায়াবেটিস বাড়বে।
জি। আপনার গরু মাংস খাওয়া আপনার জন্য ক্ষতিকর, কিন্তু লোভে পড়ে গেলেন, খেয়ে ফেললেন, কিন্তু আপনার ইকিউ আপনাকে ম্যানেজ করতে শিখাবে যে যদি তুমি গরুর মাংস খাও তোমার কোলেস্টেরল বেড়ে যাবে। তাহলে দেখেন ইকিউ কিন্তু আপনাকে বাকি জিনিসগুলোকে ইমোশনটা আস্তে কন্ট্রোল আস্তে করতে। উৎকর্ষতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য ভেরি লং। ড্যানিয়েল গোলম্যান আবার খুব চমৎকার করে বলছেন যে ইকিউ এর পাশাপাশি অন্য কিউ গুলোকেও আস্তে আস্তে ডেভেলপ করা উচিত। কিন্তু উনি আবার, আমি যেটা বলেছি এটাও প্রমাণ করে দেখেছেন যে যার ইকিউ বেশি সে কিন্তু বাকি কিউ গুলোকে আস্তে আস্তে সমৃদ্ধ করতে পারে। তো সুতরাং আমি আইকিউ কে বাদ দিতে চাই না, কিন্তু ইকিউ সমৃদ্ধ যে করবে সে কিন্তু পাশাপাশি এই যে পড়াশোনার জন্য তার আগ্রহ জন্মাবে, পাশাপাশি তার ফিজিক্যাল ফিটনেসের জন্য আগ্রহ বাড়বে, পাশাপাশি সে ধর্মকর্মেও নিজেকে মগ্ন করতে পারবে। তো সুতরাং ইকিউ কিন্তু আপনার আস্তে আস্তে অন্য জায়গাগুলোকে সমৃদ্ধ করতে সাহায্য করে। এই জন্য বলছে যে ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ। এই জন্য বলছেন যে ইকিউ আইকিউর চেয়ে বেশি ম্যাটার করতে পারে। আপনি যত জ্ঞানী হন কিন্তু আপনার আচরণ ভালো না, আপনি যদি অসৎ আচরণ করেন, যদি বিশৃঙ্খল আচরণ করেন, তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা সমাজে থাকবে না। তো এই জায়গাগুলোতেই যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখা যাবে যে ইকিউ ক্যান এনরিচ ইউর আদার কিউজ। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা মানে অনেক কিছু জেনেছি, অনেক কিছু আপনার আজকে এই মাস্টারিং কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স এটা সম্পর্কে আজকে অনেক কিছু জেনেছি। স্যার আজকে আমাদেরকে অনেক এনলাইটেন করেছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের সাথে ছিলেন প্রেসিডেন্ট অফ সোসাইটি ফর লার্নিং লিডারশিপ ডেভেলপমেন্ট, লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের যে প্রেসিডেন্ট প্রফেসর মঈনুদ্দিন স্যার আজকে আমাদের সাথে ছিলেন। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ লাইফের জন্য একটা অবিচ্ছেদ্য একটা বিষয়, সেটা হচ্ছে যে মাস্টারিং কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছেন। তো স্যার আপনি যদি, আমরা বিদায় নেওয়ার আগে আপনি যদি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই বলা, যেটা আমি লাস্ট কথা বলেছি, যে ইকিউ যদি সমৃদ্ধ করা যায়, আপনার ইমোশনটাকে যদি আস্তে আস্তে অ্যাওয়্যার করতে পারেন, ম্যানেজ করতে পারেন এবং অন্যের প্রতি এমপ্যাথি দেখাতে শিখতে পারেন, আস্তে আস্তে আপনার স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, লিডারশিপ, টিম বিল্ডিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার কমিউনিকেশন স্কিলটাকে বৃদ্ধি করতে পারবেন, অন্য স্কিলগুলো আপনার বৃদ্ধি পাবে। অবশ্যই কমিউনিকেশন স্কিলকে সমৃদ্ধ করার জন্য ভাষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মাতৃভাষাই হোক বা ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে কিন্তু আপনারা এই প্যান্ডেমিক টাইমে যে বসে আছেন, এই সময়টুকু কিন্তু আপনারা প্রোডাক্টিভলি সাইফুরসের কাছ থেকে ইংরেজি শিখে ফেলতে পারেন এবং এতে কিন্তু আপনাদেরই লাভ হবে। যখন সিচুয়েশন নর্মাল হয়ে যাবে, দেখবেন যে এই নর্মাল টাইমে আপনারা যে লার্নিং এ ইনভেস্ট করেছেন, আমি শব্দটা বলবো ইনভেস্ট, অনেকে মনে করে এটা এক্সপেন্ডিচার, রং, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। লার্নিং হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা যখন করবেন দেখবেন যে আপনার ইকিউ বেড়ে গেছে, আপনি এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেক কিছু পড়তে পারছেন, আপনার এই ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ হওয়ার কারণে আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কিন্তু আপনার পিকিউ এসকিউ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো আশা করি সবাই পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন, মূল্যবোধের ধারক হতে পারবেন, মানবতার ধারক হতে পারবেন, সমাজকে সুন্দর করতে পারবেন। আসেন সুন্দর একটা সমাজ গড়ার জন্য আমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাত ধুবেন 20 সেকেন্ড ধরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অবশ্যই সবসময় লার্নিং এর সাথে সংযুক্ত থাকবেন। আর মনে রাখবেন, লার্নার্স আর লিডার্স আর লিডার্স আর থ্যাংক লার্নার্স। ইউ সো মাচ স্যার ফর গিভিং আস ইওর প্রেশাস টাইম। এবং যারা ডিয়ার ভিউয়ার্স আছেন, আমরা আজকের সেশন এই পর্যন্ত, এবং আপনারা অন্য আরেকদিন অন্য একজন এক্সপার্টকে নিয়ে আমাদের পরবর্তী শোয়ের জন্য অপেক্ষা করবেন এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাইফোর্সের সাথে থাকবেন। থ্যাংক ইউ সাইফোর্স, থ্যাংক ইউ শোভন সো মাচ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।